মহিতোষ মজুমদারের মুখোমুখি দাঁড়ালো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীর মা তটিনীকে বলছে, তুই এখন আমার মনে হয় এই সব কিছু ছেড়ে দিয়ে নিজের বৈধব্য জীবন পালন কর। এই কথা শুনে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলতে থাকে, মা তুমি এসব কি বলছো? এটা কি করে সম্ভব? তুমি আমাকে এ কথাগুলো বলতে পারছো? তখনই দীপালি বলে, হ্যাঁ হ্যাঁ পারছি, কারণ কারণ লোকে তো সবাই বলছে যে পরশুরাম আর নেই। পরশুরামকে তুই নিজের হাতে খুন করেছিস, আর তোর তোর বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলো আনা হয়েছে, তোকে যেভাবে যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে, আমার মনে হচ্ছে তুই যদি বৈধব্য জীবনযাপন করিস তবে হয়তো বা এই কালি থেকে তুই নিজেকে সরাতে পারবি। তখনই প্রাচী বলে, ঠিক বলেছে চর্দি ভাই, তুই এখন একটাই কাজ করতে পারিস, যে কাজটা করলে আমার মনে হয় তুই এই বিপদ থেকে বাঁচতে পারিস। তখন এই কথা শুনে দেখা যাবে তটিনী বলে, তুই কিসের কথা বলছিস প্রাচী? কিসের কথা বলতে চাচ্ছিস? তুই তুই খোলসা করে বলতে পারিস, আমি কোনো কিছু মনে করব না। তখনই প্রাচী বলতে থাকে, আমার মনে হয় যে তোর এই বিপদ থেকে বেড়ানোর জন্য একটাই পথ খোলা, সেটা হচ্ছে জামাইবাবু শ্রাদ্ধ করা। এ কথা শুনে তটিনী রেগে যায়। তটিনী বলতে থাকে, এসব কি বলছিস তুই প্রাচী? তুই এ কথাগুলো কি করে বলতে পারিস? তুই এটা এটা কিছুতেই বলতে পারিস না। ও মরতে পারে না, ও অবশ্যই জীবিত আছে, কোথাও না কোথাও অবশ্যই আছে, ও ফিরে আসবে। তোরা এরকম করে কেন ওর নাম নিয়ে এত এত কথা বলছিস বলতো? তখন এ কথা শুনে লাট্টু বলে ওঠে, মাম্মি মাম্মি ফুলমাসি তো ঠিকই বলেছে, ফুলমাসির কথাগুলো তো একদম ঠিক। সবাই তো বলছে আমাদের পা আর নেই, আমাদের পাকে নাকি তুমি নিজের হাতে খুন করেছো। মাম্মি এটা কেন করলে বলো? পা তো আমাদের অনেকটা ভালোবাসে, তোমাকেও তো পা অনেক ভালোবাসে, ছোট বেবির মতো করে কোলে তুলে নেয়, কত আদর করে। তারপরেও তুমি কেন পাকে এভাবে মারলে? মাম্মি জবাব দাও, জবাব দাও, আমি তোমার জবাব চাই। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, এসব কি বলছো তোমরা? এসব কথা বলার আগে তোমরা দুবারও ভাবছো না? তোমাদের মাম্মির সঙ্গে তোমরা কথা বলছো, তোমরা ভুলে যাচ্ছ যে তোমরা কার সঙ্গে কথা বলছো। তোমরা এভাবে আমার সঙ্গে বিহেভ করতে পারো না। এ কথা শুনে দেখা যাবে তখনই দীপালি বলে, কেন তটিনী এতটা রাখছিস কেন? বাচ্চাদের কেন ধমকাচ্ছিস? কথাগুলো তো একদম সত্যি, তাই না? ওরা যে কথাগুলো বললো সেগুলো তো পুরোটাই ফ্যাক্ট, এটা তো কোনো মিথ্যে কথা নয়। যদি মিথ্যে হতো তবে না তুই ওদেরকে মুখ বন্ধ করতে পারতি, তাই না? এটা তো মিথ্যে নয়, এটাই তো সত্যি যে তুই তুই পরশুরামকে মেরেছিস, আমার জামাইকে তুই খুন করেছিস। কিন্তু আমি বিশ্বাস করি না, বিশ্বাস কর, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তোর সঙ্গে ওই পরীক্ষিত সেনের সম্পর্ক আছে। এদিকে দেখা যাবে এদিকে বলরাম পরশুরামের কথাই সেই ক্যাফেতে এসেছে। সেখানে এসেছে ছদ্মবেশে পরশুরাম। পরশুরাম ওইটা সেজে বলরামের সামনে দাঁড়ায়। এরপরে বলরামের থেকে সমস্ত খবর নিতে থাকে। তখনই বলরাম বলে, আমি তোকে বলেছিলাম পরশুরাম, আমার ডাউট গুলো একদম সত্যি। আমি তোকে যে কথাগুলো বলেছিলাম সেগুলোই ফ্যাক্ট, সেগুলোই সত্যি। তুই আমার কথাগুলো বিশ্বাস করতে চাসনি। তখন এই কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলতে থাকে, কি বলছিস এসব? এসবের মানে কি? তবে কি সত্যি জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি সবাই মিলে তটিনীকে ফাঁসাতে চাইছে? তখনই বলরাম বলবে, হ্যাঁ, আজকে আজকে ওরা এই ক্যাফেতেই আসবে। এখানে ওরা ওরা সমস্ত প্ল্যান করবে, সমস্ত কিছু এখানে ওরা অবশ্যই আসবে। আমি তোকে বলছি, আমি নিজের কানে শুনেছি যে ওরা আজকে এই ক্যাফেতে আসবে। এই কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। ঠিক তখনই সবাইকে অবাক করে দেয় জিৎ, তারপরে বাবিন এর আর পরীক্ষিত সেন। তিনজনেই ক্যাফেতে ঢোকে। এরপরে দেখা যাবে তিনজনে একটি একটি টেবিলে বসে পড়ে। সেখানে গিয়ে দেখা যাবে বলরাম বলছে, দেখতে পাচ্ছিস, আমি তোকে বলেছিলাম না যে ওরা এখানে আসবে? একদম ঠিক কথা বলেছিলাম। ওই দেখ এসে পড়েছে, পাখি পাখি খাঁচায় ঢুকে পড়েছে। এরপরে দেখা যাবে তখনই পরশুরাম বলে, এবার এবার আমি ওদের কাছে যাব, ওখানে গিয়ে ওদের প্ল্যানটা জানার চেষ্টা করব। তুই একদম চিন্তা করিস না বলরাম, তুই একদম ভাবিস না, আমাকে আমাকে কেউ ধরতে পারবে না। আমি একদম সবকিছু থেকে বেরিয়ে আসবো, আমার তটিনীকে ফাঁসাতে আমি দেব না। এরপরে দেখা যাবে তখন বলরাম বলতে থাকে, ঠিক আছে। এরপরে পরশুরাম যাবে। ঠিক তখনই ক্যাফের মালিক এসে পরশুরামকে ধরলে তখন পরশুরাম নিজের আইডি কার্ডটা দেখিয়ে দেয়। এদিকে দেখা যাবে দীপালি তটিনী ক্রমশ বলছে, তুই বধূব জীবনযাপন শুরু করে দে, তুই এভাবে
এভাবে আর নিজেকে নিজেকে সধবা বেশে রাখিস না, এবার নিজেকে একটু বিধবা সাজা তটিনী, তবে হয়তো বা সবাই বুঝতে পারবে। এরপরে দেখা যাবে তটিনী বলে, আমি আমি এটা কিছুতেই করতে পারবো না, আমার স্বামী জীবিত আছে, আমার স্বামী জীবিত থাকতে আমি কেন নিজেকে এভাবে বিধবা সাজাবো? তোমরা কি মনে করেছো এভাবে এভাবে সাদা স্থানে আর নিরামিষ খেলে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে? সবাই আমার জীবন থেকে এভাবে আঙুল তোলা বন্ধ করবে? না মা, না, আমার পেছনে অনেক বড় একটা মিস্টেরিয়াস তৈরি করা হয়েছে, সেটা এত সহজে আটকানো যাবে না। আর সেটা আটকাতে আটকাতে যে করে হোক আমাকেই সবটা করতে হবে, তা না হলে কোনো উপায় নেই। আমার বিশ্বাস আমি অবশ্যই পারবো। এরপরে দেখা যাবে দীপালি বলে, তোকে আমি রিকোয়েস্ট করছি তটিনী, রিকোয়েস্ট করছি, বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে নিজের নিজের একটু একটু খেয়াল নে আর নিজেকে বৈধব্যতা পালন করতে শেখা। তখন এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলে, আমার বাচ্চাগুলোকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, আমার বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, আমার বাচ্চাগুলো গুমড়ে গুমড়ে মরছে, আর তোমরা তোমরা আমাকে এসব কিছু বলছো, আমাকে বৈধব্যতা পালন করতে বলছো? মা, আমি কখনোই বৈধব্যতা পালন করতে পারবো না, আমি কখনো নিজেকে এতটা ছোট করতে পারবো না, এতটা নিচে নামাতে পারবো না। এতে এতে তোমাদের যা করার তোমরা করে নিতে পারো। এ কথা শুনে দেখা যাবে দীপালি অবাক হয়ে যায়। দীপালি বলতে থাকে, কেন বুঝতে পারছিস না তটিনী? তোর চরিত্রে যে কালিমা লাগানো হচ্ছে সেটা থেকে তো তোকে বেরোতে হবে, তাই না? সেই কালি তো তোর শরীর থেকে মুছে ফেলতে হবে। তখনই তটিনী বলে, আমার আমার জীবনে কোনো কালি পড়বে না, আমি জানি আমার আমার স্বামী অবশ্যই ফিরবে, আমার স্বামী ফিরে সমস্ত কিছু নিজের হাতে শেষ করবে। এরপরে দেখা যাবে দীপালি বলে, আমিও চাই আমার জামাইটা যেন ফিরে আসে, আমার জামাইটা যেন এভাবে এভাবে হারিয়ে না যায়। মেনে নিতে পারবো না রে, মেনে নিতে পারছি না যে আমার জামাইটা আর আমাদের মাঝে নেই, আমার জামাইটা হারিয়ে গেছে। তখনই তটিনী বলে, তোমরা তোমরা কেন এরকম ভাবছো? তোমরা কেন ভাবছো যে ও আর নেই? আমার বিশ্বাস ও কোথাও না কোথাও আছে। ও যদি নাই থাকতো, আমার আমার স্মৃতির সিঁদুর একাই মুছে যেত, আমার এটা বিশ্বাস। ঠিক তখনই দেখা যাবে মহিতোষ মজুমদার সৌরভকে নিয়ে বাড়ির সামনে আসে। এদিকে এদিকে জিৎ মুখার্জি, বাবিন ও ও পরীক্ষিত সেন তিনজনে মিলে প্ল্যান করতে থাকে কি করে তটিনীকে ফাঁসাবে, কি কি স্টেপ ব্যবহার করবে। এ কথা শুনে ফেলে পরশুরাম। তখনই দেখা যাবে বাবিন বলছে যে আমরা আমরা যে করে হোক তটিনী গাঙ্গুলিকে এমন ভাবে কালিমা লিপ্ত করবো যাতে করে ও নিজের মুখটা সবার সামনে দেখাতে দুবার ভাবে, সবার সামনে আমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চায়, আর কখনো যেন নিজে নিজে মাথা উঁচু করে বাঁচার কথা মাথাতেও না আনে। এরপরে দেখা যাবে সবকিছু সবকিছু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরশুরাম শুনতে থাকলে তখনই তখনই পরীক্ষিত সেন বলতে থাকে, আমি যা যা করতে বলবেন তাই তাই করব, প্লিজ আমাদের বিজনেসটা ওই চ্যাটার্জিদের বিজনেস থেকে সরিয়ে নিতে দেবেন না। কর্ণ চ্যাটার্জি যদি আমাদের মাথার উপর থেকে হাতটা উঠিয়ে নেয় তবে তো আমাদের বিজনেসটা একদম শেষ হয়ে যাবে। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। এরপরে বাবিন বলে, চিন্তা করো না পরীক্ষিত, সবকিছু হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক ভাবেই হবে, কিচ্ছু হবে না, তোমার তোমার কোম্পানির কোনো ক্ষতি হতে দেবে না মিস্টার মিস্টার জিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি। ঠিক তখনই বাবিনের নজরে পড়ে যায় পরশুরাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছে। এরপরে বাবিন বলতে থাকে, এই ওইটার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, তার মানে কি তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছিলে? তখন এই কথা শুনে জিৎ অবাক হয়ে যায়। জিৎ বলতে থাকে, তুই এসব কি বলছিস বাবিন? তুই কি সত্যি দেখেছিস যে ছেলেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্ল্যান সম্পর্কে জানছিল? তখনই এ কথা শুনে বাবিন বলতে থাকে, হ্যাঁ ড্যাড, আমি 100% শিওর যে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছিল। কিন্তু কেন কেন শুনছিল আমাদের কথা, সেটাও তো আমাদের জানতে হবে, তাই না? তখনই দেখা যাবে বাবিন পরশুরামকে জোর করতে থাকে আর বলতে থাকে, সত্যি করে বলো, তুমি কোথা থেকে এসেছো আর তুমি কে? এখানে এখানে কি করছো? এরপরে দেখা যাবে তখনই তখনই এ কথা শুনে দেখা যাবে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে পরশুরাম বলতে থাকে, এসব কি বলছেন? আমি অসুস্থ মানুষ, আমি কেন আপনার কথাগুলো শুনবো? আমার আমার পুরো শরীর কাঁপছে, দেখতেই তো পাচ্ছেন। এরপরে দেখা যাবে তখন এ কথা শুনে বাবিন বলে, আমার মনে হচ্ছে না যে তুমি তুমি এখানে সাধারণ ওয়েটার, আমার মনে হচ্ছে তোমার মধ্যে কোনো না কোনো গন্ডগোল আছে। তুমি তুমি এখানে কেন দাঁড়িয়েছিলে? সত্যি করে বলো, কেন কেন দাঁড়িয়েছিলে এখানে? এরপরে দেখা যাবে জিৎ মুখার্জি
পরশুরামের মাথার ক্যাপ ও মুখের মাস্ক খুলে নিতে চায়। এদিকে এদিকে দেখা যাবে মহিতোষ মজুমদার সৌরভকে সঙ্গে নিয়ে তটিনীর বাড়িতে আসে তটিনীকে নিমন্ত্রণ করার জন্য, আর বলতে থাকে আমাদের আমাদের স্পেশাল অফিসার, আমাদের সব থেকে সাহসী ও শক্তিশালী অফিসার পরশুরাম, তাকে তাকে মেরে ফেলা হয়েছে, তাকে প্রাণে মেরে ফেলা হয়েছে। আমরা তার ডেড বডিটা পাইনি। যদি আমরা ডেড বডিটা পেতাম তবে আমরা সুন্দরভাবে সম্বর্ধনা জানিয়ে তারপরে ওনার দাহ দাহ করতাম। কিন্তু যখন আমরা ওনার কোনো রকম কোনো কিছু পাইনি, ওনাকে গঙ্গা কক্ষে ভাসিয়ে দেওয়া হয়েছে, ওখানে ওনার শরীরটা মিলিয়ে গেছে, তবে তো আর আমাদের করার কিছু নেই, তাই না? তাই আমরা একটা স্মরণ সেবার ব্যবস্থা করেছি, সেখানে আমরা সবাই মিলে পরশুরামকে স্মরণ করব। এরপরে দেখা যাবে এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে এসবের মানে কি? স্মরণ সেবা মানে? আমার স্বামী কোথাও না কোথাও জীবিত অবশ্যই আছে, আমার বিশ্বাস। আমার স্বামী কিছুতে এখান থেকে এভাবে চলে যেতে পারে না, আমাদের ছেড়ে কিছুতে একেবারে চলে যেতে পারে না। তখন এ কথা শুনে দেখা যাবে সেখানে থাকা মহিতোষ মজুমদার বলছে আপনি আপনার স্বামীর প্রতি এতটা বিশ্বাসী, এতটা লয়াল, তবে কেন কেন শুটটা করেছিলেন বলুন তো? শুট করার কোনো কোনো তো মোটিভ ছিল না, শুট কেন করলেন? এ কথা শুনে দেখা যাবে তখনই তটিনী বলে আপনি কিন্তু আমাকে আমাকে এভাবে বলতে পারেন না, আমার সঙ্গে এভাবে কথা বলার আপনার কোনো রাইট নেই। আপনি আপনি এভাবে কথা কেন বলছেন আমার সঙ্গে? তখনই কথা শুনে দেখা যাবে দীপালি বলবে আপনারা আপনারা আপনাদের অফিসারের জন্য স্মরণ সেবার আয়োজন করেছেন, সেখানে আমার মেয়েকে কেন ইনভিটেশন কার্ড দিচ্ছেন বলুন তো? তখনই মহিতোষ মজুমদার বলে আসলে আসলে উনি তো আমাদের অফিসার পরশুরামের স্ত্রী, তাই না? তাই আমরা ভেবেছি যে ওনার দুই সন্তানকে নিয়ে উনি যদি আসেন তবে অনেকটাই ভালো হয়। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখনই তটিনী তটিনী অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে পরীক্ষিত সেন ও জিৎ মুখার্জি যখনই পরশুরামের মুখোশটা খুলতে যাবে তখনই রিভলভার তাক করে বলরাম। রিভলভার তাক করে মনে মনে বলতে থাকে যদি যদি একবার পরশুরামের কোপে হাত দেওয়া হয় কিংবা কোনো রকম কোনো চালাকি করে তবে তবে একদম শেষ করে দেব, এখানেই শেষ করে দেব। এরপরে দেখা যাবে তখনই কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। এরপরে জিৎ মুখার্জির ফোনে একটা ফোন এলে তখন জিৎ মুখার্জি কথা বলতে শুরু করে দেয়। এরপরে দেখা যাবে জিৎ কর্ণ চ্যাটার্জির সঙ্গে কথা বললে তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে ওদিকে কি খবর, কিরকম কি হলো? পরীক্ষিত কি সবকিছুতে রাজি হয়েছে? তখনই জিৎ বলতে থাকে হ্যাঁ, ও সবকিছুতে রাজি হয়েছে, ওর একটাই শর্ত, ওকে ওকে সবকিছু করে দিতে হবে, এভাবে ওকে আর নিঃস্ব করে ছেড়ে দিলে চলবে না, ওর জীবনে যা যা দরকার সবকিছু করে দিতে হবে। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে ছেলেটা সত্যি এবার বাড়াবাড়ি করছে। এরপরে দেখা যাবে পরশুরাম বলরামের কাছে গিয়ে বলতে থাকে তুই যা যা বলেছিলি একদম ঠিক, ওরা ওরা ঠিক সেভাবে প্ল্যানটা সাজাচ্ছে। তুই কিন্তু সত্যি আমাদের অফিসার না হয়ে গোয়েন্দা হলে পারতি, তোকে কিন্তু গোয়েন্দার চরিত্রটা খুব মানাতো। তখন এ কথা শুনে দেখা যাবে বলরাম হাসতে থাকে আর বলতে থাকে সত্যি তুই যে কি বলিস না আমাকে আর গোয়েন্দা, আমি তো শুধু খেতেই থাকি, আমার আবার গোয়েন্দা হওয়ার শখ হলো কবে থেকে? এরপরে দেখা যাবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে বলরাম ও পরশুরাম। তখনই পরশুরাম বলতে থাকে যে করে হোক আমাকে আমাকে আমার সবকিছু থেকে ওকে ওকে সরাতে হবে। এরপরে দেখা যাবে পরশুরাম ও বলরাম সেখান থেকে চলে আসে। এরপরে বলরাম মহিতোষ মজুমদারের ঘরে যায়। সেখানে গিয়ে মহিতোষ মজুমদারকে বলতে থাকে একটা বয়স্ক লোক এসেছে যিনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। এরপরে দেখা যাবে মহিতোষ মজুমদার পারমিশন দিয়ে দিলে তখনই পরশুরামের কাছে গিয়ে বলরাম চোখ টিপে মেরে বলতে থাকে কাজ হয়েছে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই পরশুরাম বলতে থাকে ঠিক আছে, চিন্তা করিস না। এরপরে দেখা যাবে পরশুরাম বলরামকে বলতে থাকে আমি আমি কাউকে ছাড়বো না ভাই, কাউকে না। যারা আমার এই সুন্দর হাসি খুশি জীবনটাকে, আমার এই ফ্যামিলিটাকে নষ্ট করেছে তাদের আমি কাউকে ছাড়বো না। এরপরে দেখা যাবে পরশুরাম ভেতরে ঢুকতে থাকে। এদিকে বিজিৎ সৌরভকে ফোন করে আর বলতে থাকে যে করে হোক তোমার রিভলভারটা খুঁজে বের করো, তোমার রিভলভারটা কিন্তু খুব জরুরি, কারণ ওখান থেকেই কিন্তু পরশুরামকে শুট করা হয়েছিল, সবকিছু কিন্তু এভিডেন্স পেয়ে যাবে। তাই বলছি ওই ওই
রিভলভারটা যে করে হোক বের করতে হবে। রিভলভারটা যেন অন্য কারো হাতে না পড়ে যায়। কোনো শত্রুর হাতে পড়ে গেলে কিন্তু একদম একদম সর্বনাশ হয়ে যাবে। কথা শুনে অবাক হয়ে যায় সৌরভ। এদিকে দেখা যাবে আয়ুষী বলে, তুমি আমাকে কেন এখানে আটকে রেখেছো, কোন অধিকারে? তখনই বিজিত আয়ুষীকে সিঁদুর পরিয়ে দেয়। এদিকে পরশুরাম পরশুরাম মহিতোষ মজুমদারের মাথায় রিভলভার ধরে একটি দড়ি হাতে দিয়ে বলতে থাকে, এই দড়িতে ঝুলে যান, আপনার মতো মানুষের এই ডিপার্টমেন্টে কোনো জায়গা নেই।